আমি শিশু চিকিৎসক সোমনাথ ভট্টাচার্য বলছি। আজকে আমার আলোচনা শিশুদের কৃমি নিয়ে, কৃমি সংক্রান্ত বিষয় নিয়ে। একটা জিনিস দেখা যায় যে শিশুরা মাঝে মধ্যে কৃমি সমস্যাতে ভোগে। এটার কারণটা কি? প্রথমত অপরিষ্কার হাত, বারে বারে মুখে হাত দেওয়া, এটা অন্যতম কারণ। এবং এর সঙ্গে হচ্ছে যে জিনিসটা আন্ডার গার্মেন্টস আছে সেটাকে যদি ঠিক মতো না পরিষ্কার করা যায় সেখান থেকেও কিন্তু কৃমি আসতে পারে। কৃমি কি কৃমি হতে পারে মেনলি, বা কৃমির প্রকারভেদ কি আছে? এর মধ্যে এক ধরনের আছে অ্যাসকারিস বা গোল কৃমি, এক ধরনের আছে অ্যাঙ্কাইলোস্টোমা বা হুকওয়ার্ম। এই ধরনের কৃমিগুলো হচ্ছে যদি অপরিষ্কার শাকসবজি থাকে, ঠিকমতো পরিষ্কার করে রান্না করা হলো না, সেখান থেকে প্রবেশ করে। অ্যাসকারিসে কি হয়, একটু লম্বা ধরনের কৃমি থাকে এবং এই কৃমিগুলো অনেক সময় গলা থেকেও বেরিয়ে আসতে পারে, সাইজে বেশ বড় হয়। আর হুকওয়ার্ম যেটা অনেকটাই বিপজ্জনক, সেটা আমাদের অন্ত্রের মধ্যে আটকে যায়, আটকে গিয়ে এখান থেকে রক্তক্ষয় করায়। যদি ঠিকমতো চিকিৎসা না করানো হয় সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণ শরীর অনেক কমে গেছে এবং বাচ্চা রক্তাল্পতায় ভুগছে। আরেক ধরনের যে সব থেকে কমন যে কৃমিটা পাওয়া যায় সেটা হচ্ছে পিনওয়ার্ম বা এন্টেরোবিয়াস ভার্নিকুলারিস, যা ডাক্তারি পরিভাষায় নাম। সে কৃমির জন্য বাচ্চাদের সব থেকে বেশি দেখা যায় এবং এদের মলদ্বারের মধ্যে ছোট ছোট সাদা সাদা কৃমি দেখা যায়। এই কৃমিগুলোর সঙ্গে অনেকটাই আমাদের মিষ্টির যোগাযোগ আছে। তাই বলে কি মিষ্টি থেকে কি সোজাসুজি কৃমি তৈরি করে? কখনোই করে না। তাহলে মিষ্টি খেতে বারণ করা হয় কেন? দেখা যায় ময়রারা যাদের কৃমি আছে তারা শৌচকার্য করার পরে যদি হাত ঠিকমতো পরিষ্কার করলো না, সেই হাতে যদি সন্দেশ তৈরি করে, সেখানে তাদের যদি হাতের মধ্যে কৃমি লেগে থাকে, নখের মধ্যে কৃমি লেগে থাকে, সেখান থেকে কৃমিটা সন্দেশের মধ্যে প্রবেশ করে সেটা যখন কেউ খায় বা বাচ্চারা খায়, তখন তাদের মধ্যে কিন্তু কৃমিটার অনুপ্রবেশ ঘটে এবং সেখান থেকে কৃমিটা ঢোকার পরে পেটের মধ্যে গিয়ে অন্ত্রের মধ্যে তার বংশবিস্তার ঘটায় এবং সেগুলো এসে মলদ্বারের কাছে এসে মেনলি চুলকানিটা হয়, ইচিংটা হয়। আবার অদ্ভুতভাবে দেখা যায় রসগোল্লা খেলে কিন্তু কৃমি হয় না। সেটা কেন? মিষ্টি হওয়ার পরে কোনো রকম জাল দিতে হয় না, কিন্তু রসগোল্লা করার পরে জাল দিতে হয়। তা জাল দেওয়ার ফলে কিন্তু কৃমিটা নষ্ট হয়ে যায়। ফলে যদি বারে বারে কৃমি হয় তাহলে প্রথমত হচ্ছে মিষ্টি খাওয়ানো কমাতে হবে এবং মিষ্টির দোকানটা চেঞ্জ করতে হবে। নাম্বার 2 হচ্ছে হাত যখনই খাবে হাত ধুয়ে খাবে, 20 সেকেন্ড মিনিমাম হাতে সাবান দিয়ে ধুয়ে তারপরে যেন খাওয়া হয়। আর 3 নম্বর হচ্ছে অনেক সময় বাচ্চারা চুলকায়, প্যান্টটা ধরে চুলকালো, প্যান্ট দিয়ে চুলকালো, সেই প্যান্টের মধ্যে কৃমি থেকে গেল, আবার সেই প্যান্টটা যখন পরলো সেখান থেকে রিসাইক্লিং ওয়েতে কৃমিটা আবার শরীরের ভিতরে প্রবেশ করলো। আর আরেক ধরনের কৃমি আছে ফিতে কৃমি বা টেপ ওয়ার্ম। সেটা খুব একটা হয় না। এটা যারা হচ্ছে গরু বা শুয়োরের মাংস অনেক সময় খায়, সেক্ষেত্রে ডিরেক্টলি ওই কৃমি কিন্তু শরীরে ঢুকে যায় এবং তার মধ্যে কিছু কৃমি সেটা কিন্তু স্ট্রেট হচ্ছে ব্রেনে চলে যায়, মস্তিষ্কে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু খিঁচুনি নিয়ে পর্যন্ত প্রেজেন্ট করতে পারে, সেটাকে বলা হয় নিউরোসিস্টিসার্কোসিস। আবার কোনো কোনো কৃমি হচ্ছে লিভারের স্টেট চলে যায়, সেখানে লিভার অ্যাবসেস নিয়ে পর্যন্ত প্রেজেন্ট করে। তা প্রত্যেকটা কৃমিরই নির্দিষ্ট চিকিৎসা আছে। স্পেশালি যেটা প্রথমে বলেছিলাম যে অ্যাঙ্কাইলোস্টোমা বা হুকওয়ার্ম, যেখান থেকে রক্তাল্পতা হয়, সেখানের জন্য একটা পরীক্ষা আছে অকাল্ট ব্লাড টেস্ট। সেখানে থেকে বুঝতে পারা যায় যে এই কৃমিটা হয়েছে। তখন কিন্তু খুব শিগগিরই আমাদের ওষুধটা শুরু করতে হবে। আর বাকি যেগুলো আছে রাউন্ড ওয়ার্ম বা যেটা বললাম এন্টেরোবিয়াস বা পিন ওয়ার্ম,
বা টেপওয়ার্ম প্রত্যেকেরই নির্দিষ্ট অ্যান্টি হেলমিন্থিক বা কৃমিনাশক ওষুধ আছে, সেটাকে নির্দিষ্ট সময় অনুযায়ী খেলে শরীর থেকে পুরোপুরি কৃমি নিষ্করণ করা সম্ভব। এবং মাথাতেও যদি কৃমি হয় বা লিভারেও যদি কৃমি আসে, সেখান থেকেও কিন্তু ঠিক সময় মতো যদি আমরা ওষুধ খাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি। নমস্কার।